আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েল গাজায় নিজের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে, অভিযোগ হামাসের। জানিয়ে দেব, ইউক্রেনে আরও 540 সেনা নিহত, দাবি রাশিয়ার। এছাড়া রয়েছে সিরিয়ায় আসাদের পতন নিয়ে এবার প্রথমবারের মতো মুখ খুলল হিজবুল্লাহ প্রধান। অন্যদিকে ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে, অভিযোগ হামাসের। ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে, ইসরায়েলি সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এই কাজ করছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য নিশ্চিত করেছেন। শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমাবর্ষণ করছে যাতে তারা সবাই নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলেন, পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হামাসের এই মুখপাত্র। আল কাসামস ব্রিগেড জানিয়েছে, প্রকাশিত এক পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষের ভিতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সাথে দেওয়া বার্তায় হামাস বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সেনাপ্রধান হারজি হাবেলি গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর দিন প্রায় 250 ইহুদিবাদী বন্দীকে গাজায় ধরে আনেন প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্যে থেকে পরের মাসে যুদ্ধবিরতি চুক্তির আওতায় 105 জনকে মুক্তি দেওয়া হয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় 6 পণবন্দী নিহত হয়েছেন। সেই সময় হামাস এক বিবৃতিতে বলেছিল, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দিয়ে নেতানিয়াহু কয়েক ডজন পণবন্দীকে হত্যা করেছেন। এদিকে ইউক্রেনে আরও 540 সেনা নিহত, দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী গত 24 ঘণ্টায় একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং এতে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী জাপাদ অর্থাৎ পশ্চিম বাহিনী খার্কিভ অঞ্চল এবং লুহানস্ক পিপলস রিপাবলিকে এলপিআর ইউক্রেনীয় সেনাদের উপর উল্লেখযোগ্যভাবে আঘাত এনেছে। এতে ইউক্রেনের প্রায় 540 সেনা নিহত হয়েছেন। রুশ মন্ত্রণালয় আরও বলছে, জাপাদ বাহিনীর ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করছেন। রাশিয়ার সেন্ট্রাল বাহিনী 365 জন ইউক্রেনীয় সৈন্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং 4টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। দক্ষিণ বাহিনী প্রায় 225 জন ইউক্রেনীয় কর্মীকে হত্যা করেছে এবং 2টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এবং আরও সুবিধাজনক অবস্থান নিশ্চিত করেছেন। এই বাহিনী প্রায় 150 জন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অগ্রগতি বজায় রেখে একটি ইউক্রেনীয় সৈন্য পাল্টা আক্রমণ প্রতিহত করেছেন। এসব ঘটনা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আরও একটি উত্তেজনাপূর্ণ পর্ব, যা উভয় পক্ষের বড় ক্ষয়ক্ষতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন। এদিকে সিরিয়ায় আসাদের পতন নিয়ে এবার প্রথমবারের মতো মুখ খুলল হিজবুল্লাহ প্রধান। বিদ্রোহীদের দামেস্ক দখলে হুমকির মুখে গত রবিবার দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্রের চালান আসত হিজবুল্লাহর হাতে। আসাদের পতনে ইসরায়েল সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে এবং বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সিরিয়া সরকার পতনের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আসাদের মিত্র হিজবুল্লাহ। অথচ আসাদের পতনের ঠিক কয়েকদিন আগেও সিরিয়াতে বিদ্রোহীরা পরাজিত হবে বলেছিল গোষ্ঠীটি, কিন্তু নাটকীয় পরিস্থিতিতে উৎখাত হয়েছে বাশার আল আসাদ। আসাদের 24 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে ঘটে এবং এই পরিবারের 5 দশকের ক্ষমতার চক্র ভেঙে যায়। হিজবুল্লাহ নতুন প্রধান শেখ নাঈম কাসেম শনিবার স্বীকার করেছেন, বিদ্রোহী আক্রমণের মাধ্যমে বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ তারা হারিয়েছেন। কাসেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেছেন, এই নতুন বাহিনী
স্থিতিশীল এবং সুস্পষ্ট অবস্থান না নেওয়া পর্যন্ত হিজবুল্লাহর কোনো বিচার করবে না। তিনি আশা প্রকাশ করেন লেবানিজ এবং সিরিয়ার জনগণ ও সহযোগিতা অব্যাহত রাখতে পারে। তিনি বলেছেন, এই পর্যায়ে হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে, তবে এটি প্রতিরোধ অক্ষের জন্য বিশদ ক্ষতি। হিজবুল্লাহ প্রধান বলেন, একটি নতুন রেজিম সিরিয়া শাসনে আসতে পারে এবং এই রুটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং আমরা অন্য উপায় খুঁজতে পারি। সিরিয়া হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানকে লেবাননের অস্ত্রের চালান পাঠানোর জন্য একটি স্থলপথ পাঠিয়েছিল। এই ধরনের চালান প্রায়শই ইসরায়েলি বিমান হামলার দ্বারা লক্ষ্যবস্তু হয়, কিন্তু হিজবুল্লাহ এরপরও গোপনে ভারী সামরিক সরঞ্জাম আদান প্রদানে সক্ষম হয়েছিল। 2013 সালে সিরিয়ায় আসাদের ক্ষমতাচ্যুত ঠেকাতে বিদ্রোহীদের দমন করতে সহায়তা করে, আর গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছে আসার সাথে সাথে গ্রুপটি সেখানে তাদের যোদ্ধাদের প্রত্যাহারের তদারকির জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের পাঠায়। নতুন সিরিয়া পরিস্থিতি নিয়ে নাইম কাসেম বলেন, আমরা আশা করি ক্ষমতায় থাকা এই নতুন দলটি ইসরায়েলকে শত্রু দেশ হিসেবে দেখবে এবং তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে জবাব দিয়েছেন বাশার আল আসাদ সরকারের উৎখাতের নেতৃত্বে দেওয়া ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। শনিবার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েল সম্পর্কে কথা বলেছেন তিনি। সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের একটি সাক্ষাৎকারে আল জোলানি বলেছেন, সিরিয়ার বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলের অজুহাত থাকতে পারে না এবং সাম্প্রতিক সময় আইডিএফ সিরিয়ার মাটিতে হামলার লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি যৌক্তিক উত্তেজনা বৃদ্ধির হুমকি দিয়েছেন। এদিকে ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবার ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতোমধ্যে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক আরোপ সংস্থা ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়া যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের মতে এই দেশগুলো নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছেন। আইসিই আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য কয়েক বছরে প্রায় 90,000 ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যার বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন। এর মধ্যে 18,000 ভারতীয় রয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সময় সুইজারল্যান্ড ভারতের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ। এই মর্যাদা বাতিল করায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকট সৃষ্টি হতে পারে।